আমাদের 8 দফা এবং 31 দফা, আমাদের 19 দফা, আমাদের অর্থনৈতিক কর্মসূচি, আমাদের জাতি গঠনের কর্মসূচি, আমাদের রাষ্ট্র গঠনের কর্মসূচি, অর্থনৈতিক কর্মসূচি, আমরা 50 বছর যাবত একটা রাজনৈতিক দল। এখন আমরা নতুন করে আপনার 8 দফা দিয়েছি। জি। তার মানে এই না যে 8 দফার পরে আর কোনো কিছু ইকোনমিক পলিসি থাকবে না। আমি সবচেয়ে খুশি হচ্ছি যে আমরা পলিসি নিয়ে অন্তত আলোচনা করছি। হ্যাঁ, নিশ্চয়ই। আলোচনা যদি ক্রিটিক আপনি সহ্য না করতে পারেন, মাসুদ কামাল ভাই সুন্দর করে বললেন যে এইগুলো মানুষ বলে কিন্তু করে না, না করলে আপনি কি করবেন। আমি তার উত্তরে বলেছিলাম যে কামাল ভাই আমরা কিন্তু 2-4টা করেছি। হুম, মানে ক্রিটিককে কিন্তু সহ্য করতে হবে রাজনীতিবিদদের। এইটা জিয়া হাসান ভাই যেটা বলছেন, এটা আমি তার সাথে অ্যাগ্রি করি যে আপনি এমন একটা বইয়ের মোলাট দিলেন, এত সুন্দর মোলাট, হুম, হুম। ভিতরে পড়ে আপনি আর মজা পাচ্ছেন না। এই ভিতরে পড়ে মজা পাওয়ার জন্য উনি ঠিকই বলেছেন, আমাদের যারা রাজনীতি করি, আমরা আমরা যারা মাঠে রাজনীতি করি, আমাদের যদি এই আইডিয়াটা না থাকে যে কিভাবে পলিসিটা ইমপ্লিমেন্ট করতে হবে, এই পলিসি ইমপ্লিমেন্ট করার জন্য আমার প্রশাসনকেও কিন্তু দক্ষ করে তুলতে হবে। কারণ আমাদের যে অ্যাডমিনিস্ট্রেশন মানে ব্যুরোক্রেসি আছে, তারা কিন্তু সরকারের কর্মসূচিগুলো বাস্তবায়ন করে। আবার আমরা যারা রাজনীতি করি, আমাদেরও যে এই পলিসিগুলো, যেমন দেখেন যে আমরা এবার শিক্ষাক্ষেত্রে একটা কথা বলেছি যে থার্ড ল্যাঙ্গুয়েজ চালু করবো। থার্ড কেন ল্যাঙ্গুয়েজ। বলেছি? যে আমরা জানি যে আমাদের রেমিটেন্সে অনেক টাকা আছে, সেকেন্ড হাইয়েস্ট টাকা। এখন যদি আমি থার্ড ল্যাঙ্গুয়েজ ইন্ট্রোডিউস করি, তাহলে আমার এই মধ্যপ্রাচ্যে সবচেয়ে বেশি আমার কর্মসংস্থান রয়েছে, সেখানে আমার আরবি শিক্ষা যদি চালু করি, তাহলে আরবিতে কথা বলতে পারলে ও বেতনটা ভালো পাবে। জি। এবং দক্ষ কর্মসংস্থান, যদি ভোকেশনাল ট্রেনিং এর কথা আমরা বলেছি, যাতে দক্ষ কর্মশক্তি আমরা বাইরে পাঠাতে পারি। আমরা চাইনিজ ল্যাঙ্গুয়েজও দেখাতে পারি, থার্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে চালু করছি। এই যে পলিসিগুলো, এটা কিন্তু ইমপ্লিমেন্ট করা খুব একটা সহজ ব্যাপার হবে, খুব একটা কঠিন ব্যাপার হবে না। এডুকেশন লেভেলে আমরা যে বাংলা ইংরেজি শিখি, তার সাথে যদি আমরা থার্ড ল্যাঙ্গুয়েজটাকে কনফার্ম করে দিই, তারপরে দেখেন যে ওই যে বললাম যে আমরা এই যে কার্ড দিব, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, এগুলো আগে দিয়েছি, বিধবা ভাতা, বয়স্ক কার্ড, এগুলো নিয়ে অনিয়ম হয়, এটা আমি স্বীকার করি। কিন্তু এই ব্যাপারগুলো ন্যায্যতা প্রতিষ্ঠা করতে হবে। আপনি যে বিধবা না তাকে বিধবা বানাচ্ছেন, এইসব এইসব হয়েছে সমাজে, এটা কেউ অস্বীকার করে না। কিন্তু এখন আমাদের বাংলাদেশের এখন আর সেই জায়গাটা নেই। এখন আমরা যেহেতু একটা ইন্টারনেটের যুগ, একটা ভার্চুয়াল জগৎ এখন অনেক ভাইব্রেন্ট, সুতরাং এখানে ন্যায্যতা প্রতিষ্ঠা যদি কেউ না করে, তো যতই আপনি আপনি পলিসি দেন না কেন, সেটা কোনো কাজে আসবে না। কারণ আপনি আপনার উন্নয়ন আপনি নিজেই খেয়ে ফেলবেন। আপনার দেখেন, আমরা একটা কথা বলেছি, আপনি কিভাবে নেবেন আমি জানি না। আমরা বলেছি যে এই যে ধর্মগুলো, আমাদের দেশের 4-5টা 4টা মেন ধর্ম জি। মানুষ বসবাস করে। এই মানুষ যদি ধর্ম চর্চাকে বাড়িয়ে দিতে পারে, এই জন্য ধর্মীয় নেতাদের উন্নয়ন ধর্মের সেবা। গুরু আছে, ইমাম, মুয়াজ্জিন এবং পুরোহিত, আরো যে সমস্ত ফাদার, এদেরকে আমরা রাষ্ট্রীয়ভাবে ভাতা দিব। কারণ এই লোকগুলোর কিন্তু সমাজে মানুষকে ধার্মিক হতে শেখায়, এবং ধার্মিক হলে নৈতিকতা বৃদ্ধি পায়। এখন এই লোকগুলো যদি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না হয়, এই জন্য আমরা বলেছি রাষ্ট্র থেকে তাদেরকে ভাতা দেওয়ার ব্যবস্থা বা বেতন দেওয়ার ব্যবস্থা করলে। এখন আপনি বলতে পারেন যে সেকুলার নন সেকুলার অনেক কথা বলতে পারেন, তখন আলোচনাটা অনেক বড় হয়ে যাবে। কারণ অনেক বড় হয়ে যাবে। আমরা এই জন্য কিছু কিছু কথা, 8-9টা পয়েন্ট আমরা দিই। কর্মসংস্থান কিভাবে বৃদ্ধি পাবে, শাহেদ আলম ভাই বলছেন যে আমরা এই যে 1 লাখ প্রায় আপনার স্বাস্থ্যকর্মী, এরা ডাক্তার না, তার মধ্যে 80 ভাগ আবার মেয়েরা হবে এই যে স্বাস্থ্যকর্মী। আমরা এবার 20,000 কিলোমিটার খাল খনন করবো, এটা আমাদের প্রধান কর্মসূচি। বিশ হাজার জিয়া ভাই, জিয়া ভাই, কিলোমিটার একটা মানে সম্পূর্ণ প্রশ্ন আছে, জিয়া ভাই প্রশ্নটা করবেন? ডেভেলপমেন্ট না, হবে। আমরা বালি ভাই দেখেছি শেষ করুক, তারপর যে। হ্যাঁ। 1 সেকেন্ড আর 2 সেকেন্ড, 76-77 সালে খাল খনন প্রকল্পের মাধ্যমে আমরা ধান অতিরিক্ত উৎপাদন করে রপ্তানি করছিলাম। এবারও আমরা খাল খনন প্রকল্প, সেখানে কত লোকের কর্মসংস্থান হবে, কর্মযজ্ঞ হবে, কৃষিতে একটা বৈপ্লবিক পরিবর্তন হবে। এরকম অনেক প্রোগ্রাম আমরা নিয়েছি। জিয়া ভাই। জিয়া হাসান, আপনি মানে কিছু প্রশ্ন আমার করতেন? সম্পূর্ণ প্রশ্নটা করি। আমার আরেকটা পরিচয় আছে, আমি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পলিসি অ্যাডভাইজার হিসেবে কাজ করি। জি। এখানে কাজ করতে গিয়ে আমি দেখলাম যে আমরা ইতালিয়ান ভাষা শেখানোর জন্য আইএলওর একটা প্রোগ্রামে একজন ইতালিয়ান ল্যাঙ্গুয়েজ টিচার ভালো খুঁজে পাওয়া যায়নি। আজকে যদি বাংলাদেশে আমরা ইংরেজি ভাষার ভালো প্রশিক্ষক চাই, তাহলে 1,000-এর উপরে ভালো প্রশিক্ষক খুঁজে পাওয়া যাবে না। আর যদি আমরা জাপানি শেখাতে চাই, 200-এর উপরে ভালো প্রশিক্ষক শেখানো যাবে না। তো আমি আসলে আজিজুল বাড়ি হেলাল ভাইকে প্রশ্ন করতে চাই যে বিএনপি কিভাবে এই প্রশিক্ষক নাই এই সিচুয়েশনে
সারা দেশের স্কুল কলেজ মাদ্রাসায় তাদেরকে ল্যাঙ্গুয়েজ শেখাবে। এই যে জিয়া ভাই, আপনি মনে হয় জানেন যে বর্তমানে যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, এরা কিন্তু জাপানি ভাষায় শিক্ষক অলরেডি বাংলাদেশিদের নিয়োগ দিয়েছে। আমি নিজে জাপান স্টাডিজের ছাত্র স্টিল নাও। আমার আমি নিজের প্রজেক্টটা কাজ করছি, আমি প্রজেক্টটা লিড করছি। আপনি দেখছেন না যে জাপানি ভাষার শিক্ষক এবার টিটিসি গুলোতে নিয়োগ দিয়েছে আমাদের জি বাংলাদেশ। ভাই, আমি নিজের প্রজেক্টে কাজ করেছি, আমি জানি এক্স্যাক্টলি কজন জাপানি টিচার পেয়েছি। আমরা প্রায় 200 জাপানি আমি টিচার একটু বলি, পেয়েছি। জাপানি ভাষায় 58 জনকে নিয়োগ দেওয়া হয়েছে, দক্ষিণ কোরীয় ভাষায় 1 জনকে নিয়োগ দেওয়া হয়েছে, ইংরেজি ভাষায় 32 জনকে নিয়োগ দেওয়া হয়েছে। তার মানে কি আমরা এগিয়ে এগিয়ে যাচ্ছি এইভাবে। আপনি কিন্তু আরো আমি জানি টোটাল কতজন সিভি দিয়েছে, এটাও আমি জানি। জি। So, আমি সেটা বলছি যে আসলে প্রশ্নটা আমি এই জন্য মানে করছি যে সারা জিয়া ভাই, দেশে এটা প্রশ্নটা মনে হয় যে আপনার প্রশিক্ষকই যেখানে অপ্রতুল, সেখানে এত বড় প্রজেক্টটা সাকসেসফুলি কিভাবে আপনি অ্যাচিভ করবেন? আপনি যদি 58 জাপানি যদি আপনি ট্রেনার পান, চাইনিজও যদি এরকম পান, আরো পাবেন, আরবিতেও পাবেন। আমাদের ছেলেরা তো শিখছে, তারাই কাজ করবে। আস্তে আস্তে এটা বৃহৎ আকারে হবে। তার মানে এই না যে আপনি 100 জাপানি ভাষা, 100 চাইনিজ ভাষা করে তারপরে প্রজেক্ট শুরু করবেন। আপনি কিছুটা স্কিল ডেভেলপ করতে নিশ্চয়ই, পারেন, নিশ্চয়ই। কিছুটা ভাষা শেখাতে পারেন। অর্থাৎ একসময় কি আমাদের সবাই ইংরেজি জানতো, এখন তো বাংলাদেশে ওভারঅল সবাই ইংরেজি জানছে, তাই না? তো একসময় তাই হবে। শুরুটা করতে হবে।